হচ্ছে। ওকে, আমি ভারত প্রসঙ্গে নিশ্চয়ই ডক্টর জাহিদ কিছু বলবেন, আমি প্রশ্নটি করে রাখি, প্রসঙ্গটি এনে রাখি। সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে খুব একটি আলোচনা আসে। অনেকে সেনাপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন। কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনুস একসাথে থাকা দরকার নাই, তাইলে যেই সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না। ডক্টর জাহিদুর রহমান। আসবো ভারতের ব্যাপারে একটু বলি। আপনি যে জি। বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক হুম, বলার সমস্যা কি হুম, আছে, মানে কিছুটা সমস্যা তো আছে। আবার হুম, যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিও হুম, পলিটিক্স এর একজন মোটামুটি মনোযোগী ছাত্র আমি, হুম, তাই হুম, আবার অবাকও হই না। হুম, আসলে একটা দেশের তেমন কোনো পলিসি নাই, আমাদের একটু হুম, খটকা লাগে বা খারাপ লাগে, আমরা মানুষ তো দিনের শেষে। মানে হুম, বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কালে যখন ভারতকে জিজ্ঞেস করা হতো, ভারত গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কোনোদিনও বলে নাই। ভারত স্থিতিশীল শান্তিপূর্ণ উন্নয়ন করছে এরকম তারা গণতন্ত্রের নিজেদেরকে মানে কারেক্ট, এরকম একটা দেশের তারা দেশের নিজেদেরকে কারেক্ট করছে, তারা কারেক্ট করছে। তারা নিজেদের কারেক্ট করছে। একদম, মানে আসলে এটাই এটাই ঘটে। আমি ওই প্রায় বলতাম যখন আসলেই মানে আসলেই কিন্তু গত 15 বছরে বারবার বিএনপি না, জামায়াত ইলেকশনে অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গটা ধরে বা হ্যাঁ, ইঙ্গিতে করে ভারতকে যখন এই প্রশ্ন করা হইতো, ভারত বলতে এটা তাদের জি নিজেদের জি ব্যাপার। এখন আসে হচ্ছে নিজেদের যে ব্যাপার, হ্যাঁ। অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন, এখন তারা তারা ভালো হয়েছে এটা আমরা তারা ধরতে পারি হ্যাঁ না। হ্যাঁ, তারা চাইতো যে তার বারবার বলতো স্থিতিশীল, মানে হ্যাঁ, শেখ হাসিনার মতো একটা বিভৎস ডিক্টেটরও যদি বাংলাদেশকে অ্যাপারেন্টলি স্থিতিশীল, মানে ভারতের কাছে স্থিতিশীল মানে হচ্ছে ভারতের স্লেভ করে হুম, রাখা যাবে, সেটাই তারা পছন্দ করেছে। এটা এই কারণে একটু খটকার ব্যাপার হুম, আছে আর কি। সো আবার এটাও সত্য, প্রত্যেকটা দেশ তার স্বার্থের মতো। আমি একটু যোগ করে লোভ সামলাতে পারছি না। হ্যাঁ, যখন আমেরিকা বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা, বিশেষ করে নির্বাচন ভালো করার জন্য চাপ দিচ্ছিল 2022-23 এই সময়গুলোতে, হুম, তখন আমি প্রায় বলতাম এটা আসলে কেন আমরা তার পক্ষে বা আমরা কেন মনে করছি, ওর সাথে আমার স্বার্থটা তখন মিলছে। এই আমেরিকায় 60-70s এর ডিক্টেটরকে পেট্রোনাইজ করতো, হুম, মানে এই মাটিতে আইয়ুব খান কেন এসেছিল আসলে, কারণ আমেরিকা হুম, পেট্রোনাইজ করেছে। হুম, সে চেয়েছে ডিক্টেটর থাকলে, গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে কমিউনিজম মাথা চাড়া দিতে পারে না, কারণ তখন ইয়াংরা প্রচুর হুম, কমিউনিস্ট হয়ে উঠছিল। আর এখন আমেরিকা দেখছে যদি ডিক্টেটর থাকে সে রাদার চায়নার দিকে চলে যায়, সুতরাং এখন সে তার গণতন্ত্র যে ব্যবস্থা, আমি বাইডেন ডক্ট্রিনের কথা বলছি, তো এই ব্যাপারগুলো স্বার্থের সাথে, সুতরাং এগুলো পাল্টাতেই পারে, সেটা ঠিক আছে। কিন্তু ওই যে বললাম ভারতের ক্ষেত্রে সমস্যাটা অন্য একটা জায়গায়। হুম। ভারত আসলে জেনুইনলি ফিল করছে না। আমি যদি কম্পেয়ার করি চায়নার সাথে, চায়নাও কি শেখ হাসিনার পক্ষে ছিল না? ওকে, 2018 সালে সোনার নৌকা ছিল না, কিন্তু চায়নাকে দেখেন, সে খুব দ্রুত হাসিনা যে পরাজিত এবং হাসিনা যে একটা লায়াবিলিটি, নতুন যে যে শক্তিটা এখন আসছে সামনে বাংলাদেশের পলিটিক্যাল স্ফিয়ারে, এই হাসিনা বিরোধী যে শক্তিটা কাজ করবে তার সাথে সে সম্পর্ক তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ঠিক এই জায়গাটাতেই হয়তো প্রবলেম। আমরা বলছি না চায়না হতে হবে, হাসিনাকে হাতে তুলে দিতে হবে, আমি জানি ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু আমাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির মতো যখন চেষ্টা করে না, এবং অন্তর্ভুক্তিমূলক বলার মাধ্যমে যখন আওয়ামী লীগকে সে হুম। পুনর্বাসনের একরকম চেষ্টা হচ্ছে বলে মনে হয়, সেটা মানুষের কাছে খারাপ লাগে। আপনি সেটা মানে একটু এভাবে একটু 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 সেনাপ্রধান প্রসঙ্গে একটু আসবেন কিনা? নিশ্চয়ই আজকে 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 অনেক মানে যদিও তারাবির নামাজ চলতেছে, আমাদের অনুষ্ঠানটা 9টায় না হওয়ার ব্যাপারে অনেকে 10টায় করতে বলছিলেন, কিন্তু আসলে বারবার অনুষ্ঠানের সময় চেঞ্জ না করে, তবু আমরা এটা ভাবতেছি, আমরা এটা করবো, এটার জন্য বলে রাখতেছি, কিন্তু অনেক দর্শক আসলে দেখতেছেন, খুবই ইন্টারেস্টিং মন্তব্য করতেছেন, পড়ার লোভ সামলাতে পারতেছি না। জি। এখন পড়াটা ঠিকও হবে কিনা এটা বুঝতে পারতেছি না, যাই হোক একটু পড়েই ফেলি। আব্দুল আচ্ছা, কবির মোল্লা, ভারত বাংলাদেশকে স্যাংশন দিয়ে রেখেছে 5 তারিখের পর, এই ব্যাপারটা 3 পণ্ডিত বুঝতে পারছেন না, তাহলে তারা কি আন্ডার সাংবাদিক? ইন্টারেস্টিং। আমি সাংবাদিক না। However, ছোট্ট কারেকশন। however, আচ্ছা, আপনি ওই সেনাবাহিনী নিয়ে না, যদি একটু খালেদ, বলেন, আপনার সেনাবাহিনী আপনার এই নিয়ে যদি, মন্তব্যের কথা যেহেতু বললেন, সেই মন্তব্যের মধ্যে আমি একবার দেখার চেষ্টা করছিলাম জি, যে মাহমুদুর রহমান একটা শব্দ ব্যবহার করেছিল আমার সম্পর্কে, যে গিরগিটি সাংবাদিক। আচ্ছা, তো এই গিরগিটি সাংবাদিকটা দেখেন অনেকবার ব্যবহার হয়েছে, কিন্তু এই যে যে শব্দটা যারা ব্যবহার করছেন, হ্যাঁ, যে দর্শকরা যারা ব্যবহার করছেন, আমি ঠিক নিশ্চিত নই তারা গিরগিটি শব্দটার অর্থটা বোঝেন। আমি তাদের আন্ডারএস্টিমেট করছি না, হ্যাঁ। বোঝেন কিনা। না কারণ হয়তো আমার কথা যদি হয়তো আপনি হয়তো দেখেন- মোটামুটি ভাবটা বুঝতে পারছে, পারে যারা দেখা হ্যাঁ, যে কারণ রং আমার বদলায়, আমার কথা যদি যে রং না, বদলায়, আমার কথা, হ্যাঁ, ওরকম কারণ আর আমার কি। কথা যদি আপনি দেখেন, দেন কোন দর্শকের পক্ষে এটা বোঝা খুব কঠিন। আমার রং রং যে আমি বদলেছি এইটা ভাবার কোনো কারণ নাই, আমি কোনো রং বদলাই নাই। উল্টো মাহমুদুর রহমান লিখেছিলেন, মাহমুদুর রহমান 2007-8 সালের সময়, যে সময় তিনি ওই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, যে সময় তিনি উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, তখন তিনি ছিলেন ভারতের
আর টাটার সবচেয়ে না, কাছের লোক, না, আর এখন তিনি সবচেয়ে বড় ভারত বিরোধী। না। তো রং যদি বদলায় সেটা তো মাহমুদুর রহমান না, বদলায়, সেটা তো আমি রং বদলাই না। সেটা তো আসলে একটা বিখ্যাত সেইং আছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, আমরা সেনাপ্রধানের কাছে সেটার মধ্যে ঘটনা হতেছে যে এটা শেরেবাংলা ফজলুল হককেও যখন জিজ্ঞাসা করা হলো যে পৃথক ভোটের বদলে আপনি আবার এখন একক ভোটের কথা বলতেছেন, কয়দিন আগে পৃথক ভোটের কথা বলছিলেন, এখন আবার একক ভোটের কথা বলছিলেন, তখন তিনি বলছিলেন যে ঈসার দিনে ঈসা, মুসার দিনে মুসা, এটা বলা যায়, এতে 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 কোনো অসুবিধা নাই। আসলে মানে আমার মনে হয় যে শেরেবাংলা ফজলুল হককে আমার বিরাট রাজনৈতিক দার্শনিক মনে হয়, বিশেষ করে তার কথাবার্তার জন্য। না, অবশ্যই। এবং এইসবটা আমি একটু আসলে আমরা অনুষ্ঠান প্রায় শেষ করতে, বাট আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার প্রোডিউসার টু এক্সটেন্ড ইট ফর, আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে আমরা আরেকটু বেশি সময় 10-12 মিনিট একটু বেশি সময় কথা বলি, যেহেতু এটা টেলিভিশন না, আমরা এটা আসলে এটা সুযোগটা একটা নিতে পারি, এটা ফিক্স পয়েন্ট। আমি এই প্রসঙ্গে অবশ্য মুর্তজা ভাইয়ের কথা একটু শুনবো। ডক্টর জায়েদ রহমান, আপনি যদি একটু বলতেন যে সেনা প্রধান এবং সরকার প্রধান দুজনকে খুব যুযুদান মনে হচ্ছে কিনা? আমার কাছে মনে হচ্ছে, আমি প্রথম কথা হচ্ছে আমি সেনাপ্রধানের যে বক্তব্যটা খুব মন দিয়ে দেখার চেষ্টা করেছি, আমি শোনার বলছি না, দেখার। এটা কমিউনিকেশনে বলে আপনি একটা মানুষের 100% কমিউনিকেশন পেতে হলে উনি শুধু কি বলছেন তা না, উনি কি ভঙ্গিতে বলছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশন সবকিছু দেখতে হয়। সো আমি দেখেছি তার মধ্যে ক্ষোভ ছিল, মনে হয়েছে বিরক্তি ছিল, কারণ উনি এবার বিরক্তি ভাষায়ও প্রকাশ করে ফেলেছেন যে তাদেরকে বা সেনাবাহিনীকে আক্রমণের বিষয় করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় কাদা ছোঁড়াছুড়ি, এবং উনি কয়েকবার এক দফায় রাজনৈতিক দল বা গ্রুপগুলোকে আপনারা বলছেন এবং আরেক জায়গায় সরকারকেও আপনারা বলছেন, বিশেষ করে সরকার যখন এই অপরাধগুলো তদন্ত এবং বিচারের কথা বলছেন, মানে এবং ওনার বক্তব্যের ধরনে মানে উনি একটা ডিফারেন্ট এন্টিটি। এবং এটা শুধু এখন না, আমি একটু পেছনেও যদি যাই, প্রথম যখন রয়টার্সকে তিনি ইন্টারভিউ দেন তখন তিনি বলেছেন, যেটা উনি এখানে রেফার করেছেন, উনি বলছেন আমি 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এই কোটটা, তাই না? আমাদের একটা সেনাপ্রধান আদতে উনি সরকার থেকে আলাদা করতে পারছেন, উনি অধীন। তবে আবার আমি এভাবেও একটু দেখতে চেয়েছি যে আমাদের আসলে একটা ভিন্ন পরিস্থিতি এখন আছে, যেখানে সেনাবাহিনীর সম্ভবত এটা আমরা ধরে নিতে পারি কিছুটা ডিফারেন্ট একটা অবস্থান আছে। তো যাই হোক, তার এই বক্তব্য যখন হলো নির্বাচন বা সবকিছু নিয়ে, আমি প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করলো বিবিসি বাংলার পক্ষ থেকে, বিশেষ করে যখন কাদা ছোঁড়াছুড়ি নিয়ে সভরেন্টি আমাদের কোনো হ্যাম্পার্ড হতে পারে কিনা, একটা পর্যন্ত স্বীকারও করলেন, এবং হুইচ ইজ ভেরি রাইট। আমরা এই ক্রাইসিসের সময় যদি প্রচুর নিজেদের মধ্যে বাদানুবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়ি সেটা সমস্যা হবে। কিন্তু আমি খেয়াল করলাম আমাদের প্রধান উপদেষ্টা শুরু করেছেন একটু বিরক্তি দিয়ে, যে তার বক্তব্য এন্ডোর্স করা বা না করা তার কোনো ব্যাপার না, এখানেও কিন্তু জি আমার মনে পড়েছে নিশ্চয়ই। আমার মনে হয় যে আপনার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমি একটু জনাব গোলাম মুর্তজাকে শুনতে চাইবো যে সরকার প্রধান এবং সেনা প্রধান কি আসলে মানে আমি কি বলবো, তারা দুই জায়গা থেকে বাংলাদেশকে দেখতেছেন কিনা, দুইটা ভিন্ন ডাইমেনশন থেকে। সেনাপ্রধান খুব সহজেই ডক্টর ইউনূস বলতেছেন, শেখ হাসিনা বলতে পারতেন আসলে। এই যে সেনাপ্রধানের যে বক্তব্যের যে ব্যাখ্যাটা বা যে কথাটা আপনি করলেন বা যে ব্যাখ্যাটা জাহেদ ভাই দিলেন, এই জায়গাটাতে এটা ভাবার খুব বড়ভাবেই সুযোগ আছে যে দেখেন সরকারের অংশ সেনাবাহিনী না, স্বাভাবিকভাবে সেনাবাহিনীর জায়গায়, এটা একটা ব্যাপার। আর এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশ, সেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, তার আওতায় তো সবাই, সেনাবাহিনী তো তার বাইরে না, সেনাবাহিনী তো তার ভেতরে। সুতরাং সেরকম একটা জায়গা থেকে সেনাপ্রধান যখন ওই বাচন ভঙ্গিতে যখন বোল্ডলি বলেন 18 মাসের মধ্যে নির্বাচন, আপনারা এটা পারছেন না, আপনারা হানাহানি করছেন, আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এই কথাটা বলতে গিয়ে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান নিজেকে একেবারে সম্পূর্ণ সবকিছু থেকে আলাদা করে তারপরে কথা বলছে। কিন্তু বিষয়টা তো তা না। বাংলাদেশের যে 16 বছরের শাসন, বাংলাদেশের যে 16 বছরের সন্ত্রাসী শাসন, সেই সন্ত্রাসী শাসনের সঙ্গে কি সেনাবাহিনীর একটা সম্পর্ক ছিল না? নির্বাচনগুলোর সময় কি 2014, 2018, আবারও বলি, এই সেনাবাহিনী তো পরিবর্তিত সেনাবাহিনী, এই সেনাবাহিনী তো শেখ হাসিনার কথা গুলি করে নাই, এই সেনাবাহিনী তো শেখ হাসিনাকে, এটা শেখ হাসিনার কথায় গুলি করে নাই, এটা আমিও মনে করি এবং আমি সেই প্রশংসা একাধিকবার করেছি। একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যখন মাঠে নামে প্রথম একদিন দুই দিন, কমপক্ষে একদিন সেনাবাহিনীও গুলি করেছে, সেনাবাহিনীর গুলিতেও মানুষ মারা গেছে সংখ্যায় কম, তারপরে গিয়ে সেনাবাহিনী গুলি করে নাই, এর জন্য সেনাবাহিনী প্রশংসিত হয়েছে। আপনি দেখবেন ছাত্র জনতা রাস্তায় নেমেছে, সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে। এখন এই উল্লাসের পাশে সেনাপ্রধান এই কথা বলার পরে এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যখন কথা বললেন যে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম যদি এখানে শক্তি প্রয়োগ করতে আসা হয় তাহলে আর
শান্তি মিশনে নিয়োগ পাবে কি পাবে না এরকম একটা বক্তব্য যখন আসলো, মুর্তজা ভাই, তখন কিন্তু আপনার কাছে দেশের মনে হয় না মানুষ যে একে একে আপনার কাছে দুই মনে হয় না যে ভলকার টুর্ক আসলে এই কথাটা যখন বলেছেন তখন তিনি আসলে সত্য গ্রাউন্ডটা দেখেছেন কিনা? বাংলাদেশ যদি এখন বলে আমরা শান্তিরক্ষা মিশনের ট্রুপ পাঠাবো না, বিপদে শান্তিরক্ষা মিশন পড়বে, পৃথিবীর খুব কম দেশই ওরকম একটা কঠিন অ্যাসাইনমেন্টে তাদের সোলজারে পাঠায় এবং এত বেশি বেতনও কিন্তু দেয় না। মুর্তজা ভাই, এত বেশি বেতনও কিন্তু দেয় না। এটার খালেদ, এটার দুইটা দিক আছে। বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ যে পরিমাণ যে সংখ্যায় শান্তি মিশনে যায়, এখন পর্যন্ত জাতিসংঘের কাছে এর কোনো বিকল্প নাই। নাই তো। বাংলাদেশ না গেলে নিঃসন্দেহে বিপদে পড়বে, নাই বিপদে, একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই শান্তি মিশনে যাওয়ার ক্ষেত্রে একেবারে সিপাহী থেকে শুরু করে উপর পর্যন্ত যেভাবে আছে, এবং আপনি যেটা বলছেন যে অনেক টাকা দেয় না, সামগ্রিকভাবে যে বেতন, যে সুযোগ সুবিধা, তার চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায়, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যায়। সেই কারণে শান্তি মিশনে যাওয়াটা আমাদের সামরিক বাহিনীর এখন একটা বড় জায়গা, সুতরাং সবাই প্রত্যাশা করে যে আমি সেই জায়গাতে যাব। সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, জাতিসংঘ কি বিপদে পড়বে সেটা একটি দিক, দেশের ভেতরে তার একটা প্রতিক্রিয়া হবে। না, আমি শুধু ব্যাপারটা বলতে চাইছিলাম যে জাতিসংঘের কোনো কর্মকর্তার হাতে ওই কার্ডটাই নাই, এটা আমি ফর শিওর জানি, কারণ ডয়েচে ভেলেতে যখন এই লাস্ট ওই রিপোর্টটা করা হয় তখন স্পেসিফিক প্রশ্ন করা হয়েছিল যে ওরা জাতিসংঘের থেকে গেলে ওরা এটা করতে পারবে কিনা। তারা কিন্তু এটা বলছে যে আমাদের তো এই সুযোগ নাই। বাংলাদেশের শেখ হাসিনার আর্মি অন্যায় করতেছে, র‍্যাব করতেছে, আয়নাগর করতেছে। এই আলোচনাটা অন্যদিকে চলে গেল, বাট আমি ওই ডয়েচে ভেলের যে রিপোর্টের কথা বলছেন, এবং আমি নিজেও পুরো ব্যাপারটা জানি, আপনার সঙ্গে আমি একমত। কিন্তু আমি যেটা বলছি, যদি কোনোভাবে এই প্রসঙ্গটা আসে তাহলে দেশের ভেতরেও একটা প্রতিক্রিয়া হবে। আমি শুধু সেইটা বলার চেষ্টা করি। ওকে, আমার মনে হয় যে আপনার পয়েন্ট ঠিক আছে, ঠিক আছে। আর এই কারণেই সেনাপ্রধান যে কথা বলেছেন সেই কথার একই সঙ্গে তার সেই কথার অনেক প্রশংসার জায়গা আছে, আবার একই সঙ্গে তার কথা নিয়ে নানা রকমের আলোচনারও ব্যাপার আছে। বিশেষ করে সরকারের সঙ্গে বা সরকারের বাইরে থেকে তিনি সরকারকে ডমিনেট করছেন কিনা কোনো কোনো সময়, এই ব্যাপারগুলো আছে। যেমন ওই সময় ধরেন আরেকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছিল, সেনাপ্রধান যে দায়িত্ব নিয়ে যে বোল্ডলি কথা বললেন, সেনাপ্রধান যদি একবার শুধু বলতেন যে 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, সেই 626 জন গেল কোথায়? আমার কাছে মনে হয় এই জায়গাতে আমার মনে হয় যে মুর্তজা ভাই, আমরা সেনাপ্রধানকে এটা অন্ততপক্ষে 10 বার 5 বার সেনাপ্রধান তো আর আমাদের সাথে কথা বলেন নাই, যাদের সাথে কথা বলেছেন তারাও আসলে চেষ্টা করেছেন, এটা বলতে চেষ্টা করেছেন, কিন্তু সরকার প্রধানেরও কিন্তু ব্যাখ্যা দেওয়া উচিত এই 626 জন, কারণ সেনাপ্রধান তার অধীনে চাকরি করেন। সরকার প্রধানও কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেন নাই আর কি এই পর্যন্ত আমরা দেখি। আমার কাছে এইটা নিয়ে 2 পয়সা হলো, আমি শেষ প্রসঙ্গে চলে আসছি, এটা নিয়ে 2 পয়সা হচ্ছে ডক্টর মানে সরকার প্রধানকে এরকম মনে হচ্ছে বলেই সেনাপ্রধানকে একটু অমিত বিক্রম মনে হচ্ছে কিনা সেটাও একটু দেখার জিনিস। যাই হোক, আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে শেষ প্রসঙ্গে আসি, যেটা ডক্টর জাহিদুর রহমানের কাছ থেকে আমরা শুনে এক লাইন আবার মুর্তজা ভাইয়ের কাছেও শুনবো। সেটি হচ্ছে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না, যেটা হচ্ছে জনাব নাহিদ ইসলামের আহ্বান, সাবেক উপদেষ্টা, বর্তমানে এনসিপির প্রধান। আপনারা কি বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করছেন বলে আপনি মনে করেন কিনা? আপনি যদি 2 মিনিটে বলেন খুব ভালো হয়। আমরা মুর্তজা ভাইকে এই প্রসঙ্গে আসলে 1 মিনিট শুনবো। আবারও আজকে যেহেতু অনেকগুলি, আমি সাধারণত এত মন্তব্য পড়ি না, আজকে যেহেতু অনেকগুলি মন্তব্য পড়লাম এবং আপনাদের সাথে আলোচনা খুব শিক্ষামূলক এবং একই সাথে আমার জন্য খুব এন্টারটেইনিং, সেজন্য আমি একটু খুশি খুশিতে তাসিন খানের মন্তব্য একটু পড়তে চাই। উনি বলছেন, কি সুন্দর আনন্দ আড্ডা হচ্ছে, হাহা হিহি, আর আমরা গরিবরা সন্ধ্যার পর বের হবো কিনা ভাবতে ভাবতে 10টা বেজে যাচ্ছে। এই হাহা হিহি মানে আমারে পাছে সহজে বোঝো, তাই তো এত লীলার ছল, বাহিরে যার হাসির ছটা, ভিতরে তার চোখের জল। যাযাবর লিখেছিলেন ওই ইয়েটার মধ্যে। যাই হোক, আমরা একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাই। আমি হাসি নিয়ে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে আমরা অনেক সুখে আছি সবাই তা না, তবে একটা কথা সত্য, মানে এখন অনেকে মন্তব্য করছেন, আমি এভাবে বলার জন্য দুঃখিত। দীর্ঘ একটা ট্র্যাক রেকর্ড আমাদের তো আছে। আমি 11 সাল থেকে স্মরণ করতে পারি যখন সংবিধান সংশোধন করেছে বাংলাদেশের থেকে আমরা ফাইট করার চেষ্টা করেছি, প্রতি মুহূর্ত টেনশনে ছিল। সো এখন না, আমি অনেককে ফান করে বলতে শুনি, কিন্তু ফান না, আমাদের কোনো কষ্ট যদি আসে, যদি চিন্তা করি আপা নাই, আপা পালিয়েছেন, এটা ইটসেলফ একটা অসাধারণ আনন্দের ব্যাপার। শুধু টেনশন না জাহেদ, মুর্তজা ভাইয়ের মনে থাকবে, টেনশনের পাশাপাশি আছে গ্লানি, পচানো, সর্বোচ্চ পর্যায় থেকে এরকম করে কথা বলা, পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের প্রশ্ন করেন, স্বাভাবিক সাধারণ প্রশ্নকেও, মানে অসম্ভব গ্লানি। কিন্তু যাই হোক, একদম তাই। আমি এখন ওই যেটা বলছিলাম তাদের রাজনীতির ব্যাপারে, মানে দুটো ব্যাপার, সেটা হলো সংস্কার, বিচার। প্রথম কথা হচ্ছে বিচার, এটা আমি মানতে প্রস্তুত, শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের যদি বিচার আমরা বাংলাদেশে করতে না পারি, সেটা এই সরকারের সময় আসলে হবে না। এই সরকার যে টাইমলাইন দিয়েছে তাতে আসলে আমি মনে করি ফার্স্ট ভার্ডিক্টটাও আসবে না।
আমাদের চিফ প্রসিকিউটর যতই বলুক না কেন। আচ্ছা, যদি আসেও, কিন্তু আমি হচ্ছে এদের বিচার যদি করা না যায়, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আর কারো বিচার করার কোনো অধিকার রাখে না, আমি একদম সিরিয়াসলি মনে করি। ফলে এই বিচার এখন না, পরবর্তী সরকারও যদি সেটা কন্টিনিউ না করে, আমরা সেটা নিয়েও নিশ্চিতভাবে কথা বলবো। এবং আজকে এখানে দর্শক যারা আছেন তাদেরকে সাক্ষী রেখে বলছি, পরবর্তীতে নির্বাচিত সরকার যদি এটা গড়িমসি করে, পারহ্যাপস আইল বি দ্য ফার্স্ট পারসন আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো।